আমাদের আজকের আলোচ্য বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে সংক্ষেপে পিপিসি দ্বারা প্রকাশ করা হয়। এক নম্বরের অ্যান্সার কিন্তু শেখা হয়ে গেছে যে পিপিসি এর পূর্ণ রূপ কি। তাহলে আমাদের লিখতে হবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা একটু মজা করে শেখার চেষ্টা করব। আমি তোমাদের জহির স্যার, আমি পেশাগত দিক থেকে একজন শিক্ষক। এখন ধরো আমি শিক্ষকতা ছেড়ে দিয়েছি, এখন বাড়িতে চলে যাওয়ার কারণে উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে আমি 1 একর জমি পেয়েছি। খুব খেয়াল করে শুনতে হবে আমার কথাগুলো, যে আমি জমির পরিমাণ কতটুকু পেয়েছি, 1 একর। এখন যেহেতু আমার আর বাড়তি জমি কেনার সামর্থ্য নেই, আমি সীমিত সম্পদ পেয়েছি। তার মানে একটা পয়েন্ট চলে আসছে যে আমি যে সম্পদটা পেয়েছি এটা সীমিত। কতটুকু? 1 একর। এটা বাড়বেও না কমবেও না। এই 1 একর জমিতে আমি সিদ্ধান্ত নিয়েছি ধান এবং গম চাষ করব। কি কি চাষ করব? ধান এবং গম। এখন যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা কম, তাই আমি একজন দক্ষ কৃষককে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি যদি এই জমিতে এই পুরোটাতে ধান চাষ করি তাহলে আমার কি পরিমাণ ধান হতে পারে? এখন কৃষক আমাকে উত্তর দিল যে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পারি সেটা হচ্ছে এই এলাকায় যদি আপনি চলতি যে প্রযুক্তি রয়েছে, অর্থাৎ ট্রাক্টর বা লাঙল যেটা আছে বর্তমানে, যে ট্রাক্টর দিয়ে যদি আপনি খুব ভালোভাবে চাষাবাদ করে ফসল উৎপাদন করেন, তাহলে 1 একর জমির জন্য আপনি ধান পেতে পারেন। যদি সম্পূর্ণ জমিতে 1 একর পুরোটাতে যদি আপনি ধান চাষ করেন তাহলে আপনি ধান পেতে পারেন 30 মণ। কয় মণ? 30 মণ। তাহলে যেহেতু আমি পুরোটাতে ধান চাষ করতেছি, তাহলে আমার গম হবে 0। এখন আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা যদি আমি অর্ধেক জমিতে ধান চাষ করি আর অর্ধেক জমিতে গম চাষ করি? তখন আমাকে সে উত্তর দিল, তাহলে হয়তো আপনি 15 মণ ধান 15 মণ গম পেতে পারেন। আবার আমি বললাম, আচ্ছা গমের দাম তো বেশি, তাহলে যদি আমি পুরো জমিতে গম চাষ করি তাহলে আমার গম হতে পারে 30 মণ, সেক্ষেত্রে ধান হবে 0। এখন এই যে আমার 1 একর জমি, আমি চাইলে পুরোটাতে ধান চাষ করতে পারি, অর্ধেকটাতে গম অর্ধেকটাতে ধান চাষ করতে পারি, আবার পুরোটাতে গম চাষ করতে পারি, অথবা গম একটু বেশি ধান একটু কম চাষ করতে পারি, অথবা ধান একটু বেশি গম একটু কম চাষ করতে পারি। অর্থাৎ পরিস্থিতির উপর ভ্যারি করে, যদি ধানের দাম বেশি হয় বা বেশি প্রয়োজনীয় জিনিস হয় তাহলে এটা আমি বেশি উৎপাদন করব, গমটা কম করব। তাহলে আমার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। তাহলে এই যে আমি আমার 1 একর জমিতে এই ধান এবং গমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারি যদি চাই, তাহলে এই সম্ভাব্য উৎপাদনগুলোকে আমি যে রেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো সেই রেখাকেই বলা হবে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি মনে করেন সমাজে এমন হয় যে আমার সমাজে গমের ব্যবহার একেবারেই নেই, সবাই ধান ভাত খায়, তাহলে আমরা সেক্ষেত্রে সমস্ত জমিতে ধান চাষ করতে পারি। অথবা যদি এমন হয় যে একেবারেই ধান ব্যবহার করে না, সবাই রুটি খায়, তাহলে আমরা সমস্ত জমিতে গম চাষ করতে পারি। আর যদি দুইটাই সমহারে ব্যবহার হয় তাহলে অর্ধেক জমিতে ধান অর্ধেক জমিতে গম চাষ করতে পারি। এই যে সম্ভাব্য উৎপাদনগুলা, সেগুলো আমরা যে রেখার মাধ্যমে প্রকাশ করতে পারবো সেইটাকেই বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। আমি আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে 3টা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তোমার সম্পদ হবে সীমিত, তোমার প্রযুক্তি থাকবে স্থির, আর তুমি কয়টা দ্রব্য উৎপাদন করতে পারবা? 2টা। তাহলে এই 3টা বিষয়ের উপর দৃষ্টি রেখে আমরা যদি এখন এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কেমন হবে? খেয়াল করো, এই যে আমরা একটা চিত্র পূর্বে থেকে এটা আমরা এঁকে রেখেছি যে যাতে আমাদের সময়
একটু কম নষ্ট হয়। এই চিত্রে লম্ব অক্ষে আমরা দেখতে পাচ্ছি ওয়াই দ্রব্য, আর ভূমি অক্ষে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে। এই যে এ থেকে বি পর্যন্ত এই যে রেখাটা, এটাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। একটু খেয়াল করি যে আমরা যদি আমাদের সমস্ত সম্পদ এই ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, যেমন আমি ওই যে 1 একর পুরা জমিতে যেমন ধান চাষ করেছি, তাহলে এই ওয়াই দ্রব্যের উৎপাদন হবে একেবারে মূল বিন্দু থেকে ওই রেখার লাস্ট পর্যন্ত, অর্থাৎ এ পর্যন্ত। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এ পরিমাণ, সেক্ষেত্রে কোনো এক্স উৎপাদন হবে না। আবার যদি আমরা আমাদের সমস্ত সম্পদ এক্স এর জন্য ব্যবহার করি, তাহলে এক্স এর উৎপাদন হবে ও বি পরিমাণ, সেক্ষেত্রে আবার কোনো ওয়াই উৎপাদন হবে না। আর যদি আমরা মনে করি না আমার এক্স ওয়াই দুইটাই প্রয়োজন, কিন্তু এক্স একটু কম ওয়াই একটু বেশি প্রয়োজন, তাহলে আমরা এই বিন্দুতে উৎপাদন করতে পারি। এই বিন্দুতে এক্স এর উৎপাদন ও এক্স ওয়ান পরিমাণ, ওয়াই এর উৎপাদন ও ওয়াই ওয়ান পরিমাণ। কিন্তু এখন যদি আমরা মনে করি না আমার এক্সটা বেশি প্রয়োজন ওয়াই এর চেয়ে, তাহলে আমি এক্স এর বিন্দুতে চলে যেতে পারি, যেখানে এক্স এর উৎপাদন বাড়বে। আর যেহেতু আমার সম্পদ সীমিত, একটা বৃদ্ধি করতে চাইলে আরেকটা অবশ্যই কি করবে, কমে যাবে। তাহলে এই যে এবি রেখা, এই রেখার যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করতে পারি। তাহলে এই যে অসংখ্য বিন্দু রয়েছে এই রেখা বরাবর, এই বিন্দুগুলোর সমষ্টিকেই অর্থাৎ এই এবি রেখাকেই আমরা বলতেছি উৎপাদন সম্ভাবনা রেখা। এখন কথা হয় যে আমি এই রেখায় কখন পৌঁছবো? যখন আমি আমার সম্পদকে বর্তমান প্রযুক্তির অধীনে দক্ষভাবে ব্যবহার করতে পারবো, তখনই কেবল আমি এই এবি রেখার যে কোনো বিন্দুতে পৌঁছতে পারবো। তার মানে এই এবি রেখার মধ্যে যদি অসংখ্য বিন্দু থাকে, তাহলে তার প্রত্যেকটা বিন্দুই সম্পদ ব্যবহারে দক্ষতা প্রকাশ করবে। আর একটা দেশ যখন তার সমুদয় সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তখন আর কোনো মানুষ বেকার থাকে না, সমস্ত মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পায়। তার মানে এই এবি রেখার প্রতিটি বিন্দু এ, ই, এফ, বি, আরো যদি অসংখ্য বিন্দু থাকে, এই প্রত্যেকটা বিন্দু দুটো জিনিস নির্দেশ করবে। এক হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করবে, আর দুই হচ্ছে পূর্ণ নিয়োগ নির্দেশ করবে। এখন যদি প্রশ্ন করা হয় এমসিকিউ এ এরকম একটা চিত্র থেকে, যে চিত্রটা দেওয়া থাকবে, তারপর প্রশ্ন করা হলো যে কোন বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে, ক তে ই, খ এফ, গ এ, ঘ সবগুলো, তাহলে আমাকে সবগুলো কারেকশন করতে হবে, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু সম্পদ ব্যবহারে দক্ষতা নির্দেশ করে, একই সাথে পূর্ণ নিয়োগ নির্দেশ করে। এখন একটু খেয়াল করেন, আমার যেহেতু সম্পদ সীমিত, তাহলে আমরা চাইলেও এই রেখার বাহিরে কোনো বিন্দুতে, অর্থাৎ এই যে জি বিন্দু, এই জি বিন্দুতে চাইলেও আমরা উৎপাদন করতে পারবো না, কারণ আমাদের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো বিন্দুতে উৎপাদন করা যায় না। যেহেতু উৎপাদনকারী এই বিন্দুতে পৌঁছতে পারে না, তাই অর্থনীতির ভাষায় এই বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। কি বলা হয়? অর্জনযোগ্য অঞ্চল। তাহলে এখন যদি প্রশ্ন করে চিত্রে অর্জনযোগ্য অঞ্চল কোনটি? জি বিন্দু। অ্যান্সার হচ্ছে জি বিন্দু। এখন যদি খ নম্বরে প্রশ্ন করা হয় জি বিন্দুকে অর্জনযোগ্য অঞ্চল বলা হয় কেন, তাহলে আমরা বলবো যেহেতু জি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। আমরা জানি সীমিত সম্পদের অধীনে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা যায় না, তাই একজন উৎপাদনকারী চাইলেও জি বিন্দুতে উৎপাদন করতে পারবে না। আর এই কারণেই যে বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। আর এই আমরা যদি একটু খেয়াল করি, দেখবো যে এই রেখার ভিতরে আরেকটা বিন্দু রয়েছে, এইচ বিন্দু। এই বিন্দুতে একজন উৎপাদনকারী চাইলেই উৎপাদন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তার সম্পদের সঠিক ব্যবহার হবে না। যেমন খেয়াল করেন, আমার 1 একর জমি চাষ করতে 3 জন শ্রমিক লাগে। এখন আমি ধরি 4 জন শ্রমিক লাগে 1 একর জমি চাষ করতে। এখন আমার জমি আমি যদি মনে করি যে আমি না 1 একর চাষ করব না, আমি হাফ একর চাষ করব, তাহলে কিন্তু এখন আমার শ্রমিক লাগবে 2 জন, আর
আমার উৎপাদন হবে 30 মনের জায়গায় 15 মন। তাহলে দুইটা ঘটনা ঘটতেছে, এক হচ্ছে আমার সম্পদের সঠিক ব্যবহার হইল না, আরেক হচ্ছে দুইজন মানুষ বেকার হয়ে গেল। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, অর্থাৎ কম উৎপাদন করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে একদিকে যেমন সম্পদের সঠিক ব্যবহার হবে না, তেমনি অন্যদিকে সমুদয় সম্পদ ব্যবহার না হওয়ার কারণে বেকারত্ব সৃষ্টি হবে। তাই এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে প্রত্যেকটা বিন্দু অদক্ষ অঞ্চল, একই সাথে বেকারত্ব নির্দেশক অঞ্চল। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আসলে আমরা কি কি পাই, আমরা যদি একটু খেয়াল করি যে কি কি জানতে পারি এখান থেকে আমরা, যে এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা এটা মূলত এই যে মূল বিন্দুর দিকে অবতল, রেখাটা যদি এইরকম হয় তাহলে সেটা হচ্ছে উত্তল, আর রেখাটা যদি এই মূল বিন্দুর দিকে এইভাবে বেঁকে যায় এটাকে বলা হয় অবতল। তার মানে একটা ধারণা পাচ্ছি, যদি আসে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন, অ্যান্সার করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পদ থাকবে সীমিত, উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে সম্পদ কি হবে, সীমিত। তারপর হচ্ছে চলতি প্রযুক্তি, অর্থাৎ প্রযুক্তির ইনস্ট্যান্ট কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে দুটি দ্রব্যের উৎপাদন দেখানো যাবে এখানে। এখন যদি প্রশ্ন হয় উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেক বিন্দুতে কি প্রকাশ পায়, উপকরণ, উৎপাদন, হ্যাঁ, তাহলে অ্যান্সার করতে হবে দুটি দ্রব্যের উৎপাদন প্রকাশ পায়, দুটি দ্রব্যের উৎপাদন প্রকাশ পায়। তারপরে হচ্ছে আমরা খেয়াল করব এটার বাইরের বিন্দুটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল, ভিতরের বিন্দুটাকে বলা হয় অদক্ষ অঞ্চল, আর উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে সম্পদ ব্যবহারে দক্ষ, একই সাথে পূর্ণ নিয়োগ প্রকাশ পাবে। তার এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা আর কি ব্যাখ্যা করতে পারি, এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা হচ্ছে সুযোগ ব্যয় ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা মানে স্থানান্তর দ্বারা, হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে উৎপাদন সম্ভাবনা রেখা কি কখনো স্থানান্তর হবে না, হ্যাঁ হতে পারে। একটা দেশের যদি কোনো কারণে প্রযুক্তির পরিবর্তন হয় তাহলে এই সীমিত সম্পদ থাকা সত্ত্বেও উৎপাদন সম্ভাবনা রেখা উপরে বা নিচে স্থানান্তরিত হতে পারে। কোনো কারণে যদি কোনো দেশের উৎপাদন সম্ভাবনা রেখা উপরের দিকে সরে যায়, কোন দিকে সরে যায় আমরা একটু খেয়াল করি, যদি কোনো কারণে উৎপাদন সম্ভাবনা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয় তাহলে এটা ওই দেশের প্রবৃদ্ধি নির্দেশ করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দেশ করে। আর যদি কোনো কারণে প্রযুক্তি দুর্বল হয়ে যায় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা নিচের দিকে সরে আসে, তাহলে সেটাকে ওই দেশের মন্দা বলে, অর্থাৎ অর্থনৈতিক মন্দার সৃষ্টি হবে, উৎপাদন পূর্বের তুলনায় কমে যাবে। আমরা আজকে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে বেসিক ধারণাগুলো দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে প্রশ্ন আসে এবং সেটা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয়, এছাড়া বিকল্প আর কত প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের ক্লাসটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ।